আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা ডব্লিউকেবি সমীকর্ষ পদ্ধতির বৈধতার শর্ত প্রতিপাদন করব। তো পূর্বের লেকচারগুলো যদি আমরা দেখি তাহলে ডব্লিউকেবি সমীকর্ষ পদ্ধতির বিস্তারিত জানতে পারবো। আমরা সকলেই জানি যে ডব্লিউকেবি মেথড বা ওয়েন্জেল-ক্র্যামার্স-ব্রিলুইন মেথড বা অ্যাপ্রক্সিমেশন হলো একটি বিশেষ ধরনের পদ্ধতি যা কোয়ান্টাম মেকানিক্সে ব্যবহার করা হয়, আর এটি শ্রোডিঙ্গার সমীকরণের একটি আসন্ন সমাধান বের করতে সহায়তা করে, বিশেষত যেখানে সিস্টেমের পটেনশিয়াল বা বিভব ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নির্দিষ্ট সঠিক সমাধান নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমরা ডব্লিউকেবি সমীকর্ষ পদ্ধতিটা ব্যবহার করি। তো আমরা ধরে নিলাম যে বিভব ভি অফ এক্স হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বৃদ্ধি পায় এবং অবস্থান এক্স অক্ষের দিকে গতিশীল, অর্থাৎ তরঙ্গটা এক্স অক্ষের দিকে ক্রমাগত গতিশীল। এখন যদি বিভবটা ভি অফ এক্স ধীরে পরিবর্তনশীল হয় ডব্লিউকেবি পদ্ধতিতে, তাহলে এনার্জি কখনো ধীরে পরিবর্তনশীল বা দ্রুত পরিবর্তনশীল হয় না, এনার্জি কনস্ট্যান্ট থাকে। তো এক্স অক্ষের দিকে এনার্জি যদি কনস্ট্যান্ট যায় কিন্তু বিভবটা পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে এখানে একটা পয়েন্ট সৃষ্টি হবে যেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হয় টার্নিং পয়েন্ট বা প্রত্যাবর্তন বিন্দু। তো এই টার্নিং পয়েন্টের মধ্যে যখন এই যে তরঙ্গটা গতিশীল অবস্থায় থাকে, তো বিভব যখন এনার্জি সমান হয়ে যায় ই ইকুয়াল টু ভি, তো সেই ক্ষেত্রে আমরা কোনো তরঙ্গ পাই না। আর এই যে এই রিজিয়নটা থেকে এই রিজিয়ন পর্যন্ত এখানে বিভবটা কি এনার্জি থেকে কম। যখন বিভবটা এনার্জি থেকে কম হবে তো সেক্ষেত্রে আমরা দেখব যে এটা ক্লাসিক্যাল রিজিয়ন হিসেবে কাজ করবে। ক্লাসিক্যালি বিভিন্ন সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে এনার্জি কখনো ভি অর্থাৎ বিভবের থেকে কম হয় না, এনার্জি সবসময় বেশি থাকে। তো যখন এনার্জিটা যেহেতু বিভবটা পরিবর্তনশীল, সেক্ষেত্রে এনার্জি থেকে বিভবটা বেশি হতেই পারে। তো ক্লাসিক্যালি না হলেও আমরা কিভাবে এটা বেশি করতে পারি, তো এই বিন্দু থেকে যখন উপরের দিকে উঠে যাবে তার মানে বোঝা যাচ্ছে যে এই এনার্জি লেভেল ক্রস করে বিভবটা চলে যাচ্ছে, অর্থাৎ এই যে এই অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে এই বিভবের মানটা বেশি এবং এনার্জিটা কম। এক্ষেত্রে এটা হচ্ছে নন ক্লাসিক্যাল রিজিয়ন। এই নন ক্লাসিক্যাল রিজিয়নের মধ্যে প্রবেশ করতে হলে তাকে কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করে প্রবেশ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে তরঙ্গটা রয়েছে সেটা এখানে একটা বিভব বাধা সৃষ্টি করবে, যেহেতু এনার্জি বেশি এবং বিভব কম। তো এখানে একটা বিভব বাধা সৃষ্টি করে এবং তরঙ্গটা এখানে ক্রমাগত ধাক্কা দিতে থাকে। এক্ষেত্রে এই তরঙ্গের শক্তিটা কমে যায় এবং ধীরে ধীরে এটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যদিও সে ক্ষয়প্রাপ্ত হয় কিন্তু তাও সে ক্ষয়প্রাপ্ত ফর্মটা নিয়ে হলেও এই যে নন ক্লাসিক্যাল রিজিয়ন সেখানে প্রবেশ করে। কখন প্রবেশ করতে পারে, যখন হচ্ছে এই বিভবটা বেশি হয়ে যায় এবং এনার্জিটা কমে যায় এবং এখানে একটা টানেলিং সৃষ্টি হয়। তো এই টানেলিং সৃষ্টিকে বলা হয় কোয়ান্টাম টানেলিং। যখন এই তরঙ্গটা এই বিভব বাধা পার হয়ে যায় তো সেক্ষেত্রে এটাকে বলা হয় কোয়ান্টাম টানেলিং। এবং এই তরঙ্গ যেহেতু এই যে এই রিজিয়নটাতে আসে বা নন ক্লাসিক্যাল রিজিয়নে আসে, সেক্ষেত্রে সে তো ক্ষয়প্রাপ্ত হতে থাকে বিভব বাধার মধ্যে সে বাধা পেয়ে। তো সেক্ষেত্রে কি আমরা এই যে এরকম যে তরঙ্গটা রয়েছে তরঙ্গাকৃতির, সেরকম তরঙ্গ পাবো না, হয় সোজা তরঙ্গ পাবো অথবা কুচকা আকৃতির তরঙ্গ পাবো। আর এই যে সম্পূর্ণ ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে বিভব যখন ধীরে পরিবর্তনশীল হয় সেক্ষেত্রেই ঘটে। যদি দ্রুত পরিবর্তন হয় তাহলে আমরা এখানে এরকম অবস্থা পাবো না। আর এই সম্পূর্ণ ঘটনাকে বলা হয়েছে ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন। এই ঘটনার মধ্যেই আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে আমরা শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের একটা আনুমানিক মান বের করে আনতে পারবো। তো এই সম্পূর্ণ অংশটুকুকে যদি আমি আবার একটু বলি, তো এখানে ই হলো কণার মোট শক্তি এবং ভি হলো হচ্ছে বিভব শক্তি। যদি এনার্জি কমে যায় এবং বিভব মানে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কণাটি বাধা পার হতে পারে না, আর এটা প্রযোজ্য হয় ক্লাসিক্যাল রিজিয়নের ক্ষেত্রে। এক্ষেত্রে ডব্লিউকেবি সমাধান ব্যবহার করা হয় যা এক প্রকার হচ্ছে আনুমানিক সমাধান বা অ্যাপ্রক্সিমেট সলিউশন। তো এখন ই ইজ ইকুয়াল টু ভি, এটার ক্ষেত্রে কি ঘটবে, ই ইজ ইকুয়াল টু ভি হলে অর্থাৎ এনার্জি এবং বিভব সমান হয়ে গেলে ডব্লিউকেবি সমাধান প্রযোজ্য হয় না। এক্ষেত্রে আমরা এখানে কোনো তরঙ্গ বা কোনো কিছুই দেখতে পাই না। এখন কেন দেখতে পাই না, কারণ হচ্ছে তরঙ্গ সংখ্যা কে ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তরঙ্গ সংখ্যা যেহেতু 0 হয়ে যায় সেক্ষেত্রে তো এখানে কোনো তরঙ্গই থাকে না। আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু এইচ কাট কে। হ্যাঁ, তো যখনই আমরা দেখব যে তরঙ্গ সংখ্যা কে 0 হয়ে যায় তখন পি ভরবেগও তো 0 হয়ে যাবে।
তো পি ইজ ইকুয়াল টু 0 হলে তখন কোথায় থাকে কণাটি? এই যে বাধার সীমানার মধ্যে থাকে। তরঙ্গ বাধা একটা বাধা দেয় না, সেই বাধার সীমানার মধ্যে এই ভরবেগটা থাকে। তো যে বিন্দুতে পি ইজ ইকুয়াল টু 0 হয় সেই বিন্দুটাকে কি বলা হয়? প্রত্যাবর্তন বিন্দু বা টার্নিং পয়েন্ট। তো ডব্লিউকেবি পদ্ধতির বৈধতা নিশ্চিত করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয় আমাদেরকে। তো এই শর্তগুলো তরঙ্গ ফাংশনের ধীরে পরিবর্তন, কণার ভরবেগ এবং বিভবের পরিবর্তনের সাথে সম্পর্কিত। তো এখানে আমি শর্তগুলো একটু লিখে দেই। তো যখন আমরা দেখব যে ভরবেগ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানে মোট ভরবেগ থেকে, তো 1/2 ডি অফ px ডিভাইডেড বাই dx, এই যে এটা দ্বারা বোঝায় হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো মোট যে ভরবেগটা রয়েছে সেটার তুলনায় যদি এই ভরবেগের পরিবর্তনটা আস্তে আস্তে হয়, তো সেক্ষেত্রে আমরা ডব্লিউকেবি মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের শর্ত। তো আরেকটা শর্ত হচ্ছে তরঙ্গের পরিবর্তন ধীরে ধীরে হতে হবে। আমরা জানি যে এখানে যে ক্ষয়প্রাপ্ত হবে, তো সেক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেটা হবে হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য। আর হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি ল্যামডা কাট দিয়ে। আর ল্যামডা কাট ইজ ইকুয়াল টু 1/k। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য। তো এই হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনটাও খুবই ধীরে ধীরে হতে হবে। এক্ষেত্রে আমাদের যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে 1/2 ডি ল্যামডা কাট অফ এক্স ডিভাইডেড বাই dx। এখানে ল্যামডা কাট অফ এক্স দ্বারা বোঝায় হচ্ছে এক্সের দিকে গতিশীল না, মানে এই ল্যামডা কাটটা এক্সের উপর নির্ভরশীল। তো এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পরিবর্তন। কার পরিবর্তন? তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন বোঝায় এটা দ্বারা। আর এটা হচ্ছে ভেরি ভেরি লেস দেন অফ 1। যেহেতু এটা একটা সংখ্যা বা নাম্বার হবে, তো 1-এর থেকে অনেক ক্ষুদ্র হতে হবে এই পরিবর্তনটা। তো অনেক ক্ষুদ্র হলে কেবলমাত্র আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনটা অ্যাপ্লাই করতে পারবো। তো আরও কয়েকটা শর্ত রয়েছে, সেই শর্তগুলো হচ্ছে পটেনশিয়াল বা বিভব শক্তির পরিবর্তনও ধীরে ধীরে হতে হবে। তো পটেনশিয়াল বা বিভব শক্তির পরিবর্তনটা যদি শর্তটা আমরা এখানে লিখি, তাহলে সেই শর্তটা হবে 1/2 h কাট m ডিভাইডেড বাই পি কিউব অফ এক্স। এই পি কিউব মানে ভরবেগ, আর যেটা হচ্ছে এক্সের উপর নির্ভরশীল। আর এই সম্পূর্ণ মানটা একটা কনস্ট্যান্ট মান। তো আমরা কি বললাম এখানে? বিভব শক্তির পরিবর্তন। তো বিভব শক্তির পরিবর্তন হচ্ছে ডি ভি অফ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। এই যে বিভব শক্তির পরিবর্তনটা হচ্ছে, তো এই বিভব শক্তির পরিবর্তনটা ভেরি ভেরি লেস দেন অফ 1। তো এই সম্পূর্ণ মানটা অনেক বেশি আস্তে আস্তে চলতে হবে, অর্থাৎ এই বিভবটা ধীরে ধীরে পরিবর্তনশীল হতে হবে, ধীরে ধীরে চলবে। তো সেই ক্ষেত্রে আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। তো আরও কিছু শর্ত রয়েছে, তো সেই শর্তগুলোই মূলত আমরা আজকে এই লেকচার প্রতিপাদন করে দেখাবো। তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে আমরা যদি শুরু থেকে যাই, তাহলে প্রথমে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সময় নির্ভর শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ থেকে তারপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করার পরে আমরা এই শর্তগুলো নিয়ে আসতে পারবো। তো আমরা শুরু করি। তো আমরা সকলেই জানি যে একমাত্রিক শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা হচ্ছে এটা। তো আমাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণ সেটা হচ্ছে আই এইচ কাট ডেল সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স সাই অফ এক্স টি। তো এখানে সাই অফ এক্স টি হচ্ছে অপেক্ষক এবং ডেল সাই অফ এক্স টি বাই ডেল টি হচ্ছে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা আছে। এইচ কাট হচ্ছে হ্রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে কণাটির ভর, এবং ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার হচ্ছে এক্সের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা আছে। এখানে ভি অফ এক্স হচ্ছে বিভব এবং সাই অফ এক্স টি হচ্ছে তরঙ্গ অপেক্ষক। তো আমরা গত লেকচারগুলোতে দেখব যে এক্ষেত্রে আমরা একটা এই যে সম্পূর্ণ মানটা রয়েছে এই সমীকরণে একটা সমাধান ধরে নিই, যেটা হচ্ছে দ্রুত পরিবর্তনশীল। তো ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন আসলে প্রয়োগ করা হয় কেন? ধীরে ধীরে পরিবর্তনশীল বিভবকে দ্রুত পরিবর্তনশীল করার মাধ্যমে যাতে একটা আনুমানিক সমাধানে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটা দ্রুত পরিবর্তনশীল তরঙ্গের আনসারটা ধরে নিতে হবে। এই যে তরঙ্গ অপেক্ষকটা রয়েছে সাই অফ এক্স টি, এটার একটা আনসার ধরে নিতে হবে যেটা হচ্ছে দ্রুত পরিবর্তনশীল। সেক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি পরিবর্তনশীল হতে হবে। তো আমরা এখানে দ্রুত পরিবর্তনশীলের জন্য এক্সপোনেনশিয়ালি পরিবর্তনটাই ধরব। তো এখানে আমরা লিখব যে সমীকরণটির পরম সমাধান হলো, ধরা যাক সমীকরণটির পরম সমাধান হলো সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু, এখানে এ হচ্ছে বিস্তার। তো আমরা কি করব? বিস্তারটাকে কনস্ট্যান্ট ধরে আনসারটা করব, ই টু দি পাওয়ার আই
ডব্লিউ অফ এক্স টি ডিভাইডেড বাই এইচ কাট। তো এখানে ডব্লিউ অফ এক্স টি হচ্ছে দশা নির্দেশ করে এবং এ হচ্ছে বিস্তার নির্দেশ করে। তো আমরা ডব্লিউ ক্যাপ অ্যাপ্রক্সিমেশন মেথডে দেখব যে বিস্তার যেটা হচ্ছে এক্সের উপর নির্ভরশীল, এই বিস্তারটা খুবই আস্তে আস্তে পরিবর্তনশীল হচ্ছে। তো এক্ষেত্রে আমরা ধরে নিব যে এটা কনস্ট্যান্টলি যাচ্ছে এবং এর যে ই টু দি পাওয়ার আই ডব্লিউ অফ এক্স টি বাই এইচ কাট এটা হচ্ছে দ্রুত পরিবর্তনশীল হবে এক্সপোনেনশিয়ালি। তো এই যে দশা অপেক্ষক ডব্লিউ অফ এক্স টি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সের ফাংশন নিব আর একটা হচ্ছে টি এর ফাংশন। তো এখানে আমরা লিখতে পারি যে দশা অপেক্ষক ডব্লিউ অফ এক্স টিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এস অফ এক্স মানে এটা হচ্ছে এক্সের উপর নির্ভরশীল মাইনাস ইটি, আর এটা হচ্ছে সময় নির্ভর বা সময়ের সাথে সম্পর্কিত। ই হচ্ছে এনার্জি, টি হচ্ছে সময়। তাহলে এই যে এই সমীকরণটা সাই অফ এক্স টি কী হবে, সুতরাং সাই অফ এক্স টি ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ডব্লিউ অফ এক্স টির জায়গায় আমরা লিখতে পারবো এস অফ এক্স মাইনাস ইটি, এস অফ এক্স মাইনাস ইটি। এখানে আমরা ডব্লিউ অফ এক্স টিকে দুইটা ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে অবস্থানের উপর নির্ভরশীল যেটা হচ্ছে এস অফ এক্স আর একটা হচ্ছে সময়ের উপর ডিভাইডেড বাই এইচ কাট। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 2 নং সমীকরণকে এই যে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব এবং এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব, করে 1 নং সমীকরণে বসাবো। তো আমরা যদি টি এর সাপেক্ষে করি তাহলে কি হবে, সাই অফ এক্স টি ডেল ডিভাইডেড বাই ডেল টি, মানে এই সাই অফ এক্স টিকে টি এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করতেছি। তো এত কনস্ট্যান্ট আমি ধরে নিলাম, তো যেহেতু কনস্ট্যান্ট তো এর কোনো পরিবর্তন হবে না। আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। তো সম্পূর্ণ অংশটুকুকে যেহেতু আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তো উপরের সম্পূর্ণ মানটাকে টি ধরলে ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এই হবে, মানে এই মানটাই হবে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। কিন্তু উপরের মানটা তো আসলে টি না, তো টি এর অংশ খুঁজে বের করতে হবে। তো যেহেতু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে তাহলে এস অফ এক্স এখানে কোনো টি এর ফাংশন নেই, তাহলে এই মানটা 0 হয়ে যাবে। আবার ই টি এখানে কিন্তু টি আছে, টি এর সাপেক্ষে টিকে করলে 1 হয়, তো সাথে যে কনস্ট্যান্ট মানটা রয়েছে এনার্জি ই, তো এটা তো বসবে। তাহলে হবে হচ্ছে আইটা এটার সাথেও আছে, আইটা এটার সাথেও আছে, তো আই ই ডিভাইডেড বাই এইচ কাট, আই ই ডিভাইডেড বাই এইচ কাট। আমি আবার যদি বলি তো এখানে কি হচ্ছে, এই সম্পূর্ণ মানটাকে টি ধরলে তো ই টু দি পাওয়ার টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি হলো, কিন্তু উপরে মানটা সম্পূর্ণটা টি না, তাহলে টি এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে। তো এখানে যদি অন্তরীকরণ করি আই এস অফ এক্স এর জায়গায় কোনো টি নাই, তার মানে এটা 0 হয়ে যাবে, মাইনাস আবার এখানে দেখলে দেখবো যে টি আছে, তো টি এর সাপেক্ষে টিকে করলে কি হয় ডি ডি টি অফ টি মানে হচ্ছে 1, তো এখানে 1 হয়ে যাবে আর ইটা থাকবে মাইনাস ই থাকবে, এই আই মাইনাস ই এইচ কাট, তো মাইনাস আই ই ডিভাইডেড বাই এইচ কাট। তো এটা হচ্ছে টি এর সাপেক্ষে করলাম, এটাকে 3 নং সমীকরণ দেব। আর আমাদের কাজ হচ্ছে সাই অফ এক্স টিকে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করা, কারণ আমরা 1 নং সমীকরণে মানটা বসাবো। তাহলে কি হবে, ডেল সাই অফ এক্স টি এবং লিখে দেই ডিভাইডেড বাই ডেল এক্স, প্রথমে একবার করব তারপর আবার করব। তো এটা তো কনস্ট্যান্ট মান, এর কোনো পরিবর্তন হবে না। তো এটাকে যদি এক্সের সাপেক্ষে করি তো ই টু দি পাওয়ার এই মানটাকে এক্স ধরলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ই আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। কিন্তু এই উপরের মানটা সম্পূর্ণটা তো এক্স না, তাহলে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। এখানে খেয়াল করলে দেখবো আই এস অফ এক্স বাই এইচ কাট একটা মান, আই মাইনাস ইটি বাই এইচ কাট আরেকটা মান। তো এক্ষেত্রে এস অফ এক্স আই তো ঠিক থাকবে, আই কনস্ট্যান্ট, এস অফ এক্সকে একবার অন্তরীকরণ করলে এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। হ্যাঁ, আবার এটাকে যদি অন্তরীকরণ করি এখানে তো কোনো এক্সের ফাংশন নাই, তো যেহেতু এখানে এক্সের ফাংশন নাই সেক্ষেত্রে এটা 0 হয়ে যাবে। তো যেখানে এক্সের ফাংশন থাকবে সেটাকে আমরা অন্তরীকরণ করতে পারবো, আর যেখানে এক্সের কোনো ফাংশন নাই সেটা 0, যেহেতু কনস্ট্যান্টের অন্তরীকরণ 0, তো এটা 0 হয়ে যাবে। তো আশা করি আমরা এই অন্তরীকরণটা বুঝতে পারছি। তো এখন আমরা আবার অন্তরীকরণ করব কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তো এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে আবার যদি অন্তরীকরণ করি এখানে আমরা কিন্তু দুইটা ফাংশন দেখতে পাবো, এ আই বাই এইচ কাট এস প্রাইম অফ এক্স, এই যে এস প্রাইম অফ এক্স হচ্ছে
একটা ফাংশন এক্সের, এবং এখানে উপরে যেহেতু এক্স আছে তার মানে এটা আর একটা ফাংশন। তো দুইটা ফাংশনের ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? ইউভি মেথডটা অ্যাপ্লাই করি না। ইউভি মেথডটা হলো প্রথমটাকে স্থির রেখে দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টাকে স্থির রেখে প্রথমটার অন্তরীকরণ। তো আমরা কি করব, এ আই বাই এইচ কাট, এই যে এই মানটা আমরা আলাদা রাখবো যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। তো থার্ড ব্র্যাকেট দিয়ে এস প্রাইম অফ এক্সকে ইউ ধরবো এবং এটাকে ভি ধরবো। তো প্রথমটাকে স্থির রেখে যদি দ্বিতীয়টার অন্তরীকরণ করি তো এস প্রাইম অফ এক্সকে স্থির রাখবো আর এটাকে অন্তরীকরণ করব। এটাকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কী হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে, এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো যেহেতু এটা এক্স নাম, তো উপরের মানটাকে আবার অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, উপরের মানটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে আই এস প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। তো এই অংশটুকুকে যদি আমি আবার বলি তাহলে আমি কি বলতে পারি যে এখানে এস প্রাইম অফ এক্স হচ্ছে একটা ফাংশন এবং এটা হচ্ছে আরেকটা ফাংশন। তো দুইটা ফাংশন হওয়ার কারণে আমরা ইউবি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। তো এ আই বাই এইচ কাট কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে রাখলাম। তো এটাকে ইউ ধরলে ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ করব। তো এটাকে স্থির রাখলাম, এটার কোনো পরিবর্তন হলো না। আর এটাকে যদি অন্তরীকরণ করি আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এ, মানে সম্পূর্ণ মানটা। কিন্তু উপরের মানটা তো আসলে এক্স না, তাহলে এক্সের মান ধরে ধরে গিয়ে একটা আবার অন্তরীকরণ করতে হবে। তো আই ইটি বাই এইচ কাট কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে। আই এস অফ এক্স বাই এইচ কাট, এখানে এক্সের ফাংশন আছে, তো এক্স এস অফ এক্সকে একবার অন্তরীকরণ করলে এস প্রাইম অফ এক্স হয়। তো আই আর এইচ কাট তো থাকবে, আর এটাকে অন্তরীকরণ করলে এস প্রাইম অফ এক্স। তো আশা করি বুঝতে পারছি। এখন আমাদের সূত্রের মধ্যে যদি বসাই তাহলে প্লাস, এখন কি করতে হবে, ইউকে অন্তরীকরণ করতে হবে, বিকে স্থির রাখতে হবে। তো ইউ কোনটা, ইউ হচ্ছে এই এস প্রাইম অফ এক্স, তো এটাকে আবার অন্তরীকরণ করলে এস ডাবল প্রাইম অফ এক্স হবে। আর ভিকে তো স্থির রাখতে হবে, ই টু দি পাওয়ার আই, মানে ভি এর কোনো পরিবর্তন হবে না, এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো আই ডিভাইডেড বাই এইচ কাটটা এটার সাথে দিয়ে দিই, এটার সাথে যেহেতু ছিল আই ডিভাইডেড বাই এইচ কাট। হ্যাঁ, এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে এই এ ফাংশনটা এই সম্পূর্ণ অংশটুকুর সাথে আছে, আবার এখানে ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট, এই যে এইটার সাথেও আছে, প্লাসের পরেও কিন্তু এটার সাথেও আছে। তো আমরা এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট কমন নিব। তো কমন নিলে থাকবে কি, তো এখানে থাকবে হচ্ছে এই আই বাই এইচ কাট, আই বাই এইচ কাট, আই মিলে হয় আই স্কোয়ার। তো আই স্কোয়ারের মান মাইনাস, আর এস প্রাইম অফ এক্স এস প্রাইম অফ এক্স, এস প্রাইম অফ এক্স হোল স্কোয়ার, আর হচ্ছে এইচ কাট মিলে এইচ কাট স্কোয়ার। আর এটা তো কমন নিব তারপর, তো প্লাস, আর এখানে কি হবে, আই এইচ কাট এস ডাবল প্রাইম অফ এক্স, আই এস ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এইচ কাট। আর কি কমন নিলাম, এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এটা কিন্তু ই এর উপরে আছে মানটা। তো এখন আমাদের সুবিধার জন্য আমরা কি করব, উভয় পক্ষে মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করে দেব। তো এটা হচ্ছে ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। তো মাইনাস এইচ কাট স্কোয়ার যদি গুণ করি তাহলে এই সাইড হবে মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই অফ এক্স টি ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো ডান সাইডে যদি মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করি তাহলে এখানে মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এইচ কাট স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র এস প্রাইম স্কোয়ার অফ এক্স থাকবে, প্লাস এখানেও যদি এইচ কাট স্কোয়ার মাইনাস গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, নিচে একটা এইচ কাট আছে, উপরে এইচ কাট স্কোয়ার গুণ করলাম তাহলে উপরে একটা এইচ কাট থাকবে, আই এইচ কাট এস ডাবল প্রাইম অফ এক্স। আর এটা তো ঠিক থাকবে, এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। এটাকে আমরা 4 নং সমীকরণ দিব এবং 3 ও 4 নংয়ের মান 1 নং সমীকরণে বসাবো। 3 নংয়ের মানটা হচ্ছে এই যে টি এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করছিলাম এটা পাইছিলাম, এবং 4 নংয়ের মান হচ্ছে এটা। তো 1 নং সমীকরণটা কি ছিল, 1 নং সমীকরণটা ছিল আই এইচ কাট, তো এখানে আই এইচ কাটটা ঠিক রাখবো এবং এইটার পরিবর্তে সরাসরি 3 নংয়ের মানটা বসায় দিব। তো 1 নং সমীকরণে ছিল আই এইচ কাট, তো ডেল সাই অফ এক্স ডিভাইডেড বাই ডেল এর পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস আই ই ডিভাইডেড বাই এইচ কাট এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো এই যে এই মানটা হচ্ছে
3 নংয়ে ছিল ইকুয়াল টু তারপর হচ্ছে 1/2mটাকে আলাদা করব, কারণ আমরা মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই অফ এক্স বাই ডেল এক্স স্কোয়ারের মান 4 নং সমীকরণে পাইছি। এই যে, তো আমরা কী করবো, 1/2mটাকে আলাদা করে রাখবো এবং মাইনাস এইচ কাট স্কোয়ার ডেল স্কোয়ার সাই অফ এক্স বাই ডেল এক্স স্কোয়ারের পরিবর্তে এই পুরো মানটা বসায় দেবো। তো এই পুরো মানটা যদি বসাই তাহলে হবে এস প্রাইম স্কোয়ার অফ এক্স মাইনাস আই এইচ কাট এস ডাবল প্রাইম অফ এক্স। তো এখানে আমরা একটা ব্যাপার খেয়াল করি যে 1 নং সমীকরণটা খেয়াল করলে দেখবো যে আমরা তো এখানে এই মাইনাস এইচ কাট স্কোয়ার এটার মান বসাইছি। এখন এখানে সাই অফ এক্স টি এর মানটাও যদি বসায় দিই তো ভি অফ এক্স থাকবে। তো সাই অফ এক্স টি এর মান কত, এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট। তো এখানে 4 নং সমীকরণেও এ ই টু দি পাওয়ার আই অফ এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট ছিল। তো এখানে আমরা বসাবো, তো প্লাস পরে ভি অফ এক্স সাই অফ এক্সের মান বসাবো। তো সেক্ষেত্রে এটার মানটা 2বার আসতেছে। তো আমরা কি করব, একসাথে এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাটটা কমন নিয়ে নিব। তাহলে এই 1 নং সমীকরণে কি থাকলো, 1 নং সমীকরণে শুধু ভি অফ এক্সটা থাকলো আর সাই অফ এক্স টি এরটা কমন নিয়ে নিব, কারণ এটার ক্ষেত্রে সাই অফ এক্স টি এর মান যা ছিল এখানেও তাই আছে। তো দুইটা থেকে একটা কমন নিয়ে নিলে থাকবে হচ্ছে এখানে ভি অফ এক্স। তো আমরা কি কমন নিলাম, এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি ডিভাইডেড বাই এইচ কাট। তো উভয় পক্ষে এই যে এই বাম সাইডেও এ ই টু দি পাওয়ার আই এস অফ এক্স মাইনাস ইটি বাই এইচ কাট, ডান সাইডেও রয়েছে। তো বাম সাইড এবং ডান সাইড থেকে কাটা যাবে। আর এখানে খেয়াল করলে দেখবো আই স্কোয়ার মানে -1 মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাস, এইচ কাট কাটা যাবে। তো এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে ই। তো ই ইজ ইকুয়াল টু, আর এখানে থাকবে হচ্ছে 1/2m। তো আমরা ইচ্ছা করলে এই ভি অফ এক্সটা কিন্তু 1/2m এর সাথে না, এটা আলাদা। তো প্লাস ভি অফ এক্স এই সাইড আনলে মাইনাস ভি অফ এক্স হবে, মাইনাস ভি অফ এক্স। তো ইকুয়াল টু লিখতে পারি 1/2m এস প্রাইম স্কোয়ার অফ এক্স মাইনাস আই এইচ কাট এস ডাবল প্রাইম অফ এক্স। তো এবার আমরা এই 1/2m এই সাইড আসলে কী হবে, গুণ হয়ে যাবে, 2m ইন্টু ই মাইনাস ভি ইকুয়াল টু, এই এক্সটা বারবার দেওয়ার দরকার নাই, একবার দিলে হবে, ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু এস প্রাইম স্কোয়ার মাইনাস আই এইচ কাট এস ডাবল প্রাইম। তো এস প্রাইম বা এস হচ্ছে এক্সের উপর নির্ভরশীল, এটা আমরা প্রথম থেকে লিখে আসতেছি, তো এখানে আর দেওয়ার দরকার নেই। তো আমরা আলটিমেটলি মানটা পাইছি হচ্ছে 2m ইন্টু ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু এস প্রাইম স্কোয়ার মাইনাস আই এইচ কাট এস ডাবল প্রাইম। তো আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট 2m ই মাইনাস ভি। তো এটা মুখস্থ মাথায় রাখতে হবে, ভরবেগ ইজ ইকুয়াল টু রুট 2m ই মাইনাস ভি। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, এই রুট কাটা যাবে, শুধু 2m ই মাইনাস ভি হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে 2m ইন্টু ই মাইনাস ভি এর পরিবর্তে পি স্কোয়ার লিখতে পারি। তো এখানে মাইনাস আই এইচ কাট এস প্রাইম ডাবল প্রাইম এই সাইড আসলে প্লাস হয়ে যাবে। তাহলে আই এইচ কাট এস ডাবল প্রাইম প্লাসের হয়ে গেল, আর এস প্রাইম স্কোয়ার প্লাসের আছে, এই সাইড আসলে মাইনাসের হয়ে যাবে, এস প্রাইম স্কোয়ার। আর এই যে এই মানটার পরিবর্তে আমরা লিখতে পারবো পি স্কোয়ার, আর এই সাইডটা 0 হয়ে যাবে। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। তো যখন পি ইজ ইকুয়াল টু রুট 2m ই মাইনাস পি, তো এটা আমরা লিখে নিলাম। এখন এস অফ এক্সকে এইচ কাটের ঘাত দ্বারাই নিম্নরূপে বিস্তৃত করা যায়। তো এস অফ এক্সকে আমরা এভাবে বিস্তৃত করতে পারি যে এস নট অফ এক্স প্লাস এইচ কাট এস ওয়ান অফ এক্স প্লাস এইচ কাট স্কোয়ার এস টু অফ এক্স প্লাস এভাবে যাবে। তো এটাকে আমরা টেলর ধারা বলি। তো টেলর ধারাটা হচ্ছে এরকম, এস নট অফ এক্স হচ্ছে প্রথম ঘাত, তারপর এইচ কাটের যেহেতু আমরা ঘাত দ্বারা বিস্তৃত করতেছি, তো প্রথমে এইচ কাটের পাওয়ার 1 হবে, তারপর এইচ কাটের পাওয়ার 2 হবে। তো প্রথমে কোনো এইচ কাট নাই, মানে এইচ কাট টু দি পাওয়ার 0 মানে 1, তারপর হচ্ছে এইচ কাট এর পাওয়ার 1 এবং এইচ কাট স্কোয়ার মানে এর পাওয়ার 2, এভাবে এইচ কাট কিউব এইচ কাট তারপর 4 এভাবে যাবে। তো প্রথম ধারাটার যে প্রথম পদ এস নট এক্স, তারপর হচ্ছে এস ওয়ান এক্স, তারপর হচ্ছে এস টু এক্স, আর এই সম্পূর্ণ ধারাটাকে বলা হয় হচ্ছে টেলর ধারা। তো এভাবে আমরা বিস্তৃত করার পর 6 নং সমীকরণের মান 5 নং সমীকরণে বসাবো। তো এখানে খেয়াল করলে দেখবো যে এস ডাবল প্রাইম, শুধু এসের জন্য এই ধারাটা পাইছি, তাহলে এস ডাবল প্রাইমের জন্য কি পাবো, এই এস নট অফ এক্সের জায়গায় ডাবল প্রাইম হবে, এস ওয়ান এক্সের জায়গায় ডাবল প্রাইম হবে, এস টু এক্সের জায়গায় ডাবল প্রাইম হবে, আর কিছু পরিবর্তন হবে না। তো এখানে আমরা লিখতে পারি আই এইচ কাট, তো এই এস ডাবল প্রাইমের জায়গায় কি লিখবো, এস নট ডাবল প্রাইম, এস নট ডাবল প্রাইম প্লাস এইচ কাট এই এস ওয়ান ডাবল প্রাইম
প্লাস এইচ কাট স্কোয়ার S2 ডাবল প্রাইম। যেহেতু এখানে উল্লেখ করা আছে এক্সের উপর এস এর মানটা নির্ভরশীল, তো এখানে আর এক্স দেওয়ার দরকার নেই। তো এভাবে দ্বারাটা অগ্রসর হবে। তারপর হচ্ছে মাইনাস, এই যে মাইনাস, তো এস প্রাইম স্কোয়ার, এখানে এস প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারবো এস নট প্রাইম প্লাস এইচ কাট S1 প্রাইম প্লাস এইচ কাট স্কোয়ার S2 প্রাইম, এভাবে তারপর স্কোয়ার উপরে দিতে হবে। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে এস নট প্রাইম প্লাস এইচ কাট S1 প্রাইম প্লাস এইচ কাট স্কোয়ার S2 প্রাইম, এভাবে ধারাটা অগ্রসর হবে। আর উপরে কি আছে, এস প্রাইমের উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস পি স্কোয়ার, প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে আমরা শুধুমাত্র মানগুলা বসাইছি, আর কিচ্ছু কাজ করে নাই। তো এখন আমাদের কাজ হচ্ছে 7 নং সমীকরণের সমঘাত বিশিষ্ট পদগুলো সমীকৃত করা। কার ঘাত? এইচ কাটের ঘাত। তো এখানে আমরা লিখব যে মাইনাস এস নট প্রাইম স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। সম্পূর্ণ সমীকরণটা আমরা খেয়াল করব, করে দেখব যে এইচ কাটের ঘাত বিশিষ্ট কোনো পদ আছে কিনা। তো প্রথমে আমরা 0 থেকে শুরু করব। তো এই যে এই পদটার মধ্যে, এই পদটার মধ্যে কোনো এইচ কাট নাই, তো এটা একটা মান আমরা পাইলাম। তো মাইনাস এস নট প্রাইম, উপরে আছে স্কোয়ার, এটা নিলাম। আর কোথাও কি আছে এইচ কাট নাই এরকম পদ? এই পি স্কোয়ারের জায়গায় আছে, তো পি স্কোয়ারটা নিলাম ইকুয়াল টু 0। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এইচ কাট আছে, যে আই এইচ কাট এটার সাথে একটা আছে, আই এইচ কাট আর এইচ কাট মিলে এইচ কাট স্কোয়ার 2টা আছে, আবার এইচ কাট স্কোয়ার কিউব, মানে এইচ কাট 3টা হয়ে যাবে। তো এভাবে আমরা এটা সমীকৃত করব। তারপর এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে এস নট প্রাইমের মানটা। তো আমরা কি করতে পারি, এস নট প্রাইম যদি ওই সাইডে যাই প্লাস হয়ে যাবে, পি স্কোয়ার এখানে থাকবে, প্লাসের থাকবে, তার মানে দুইটাই প্লাসের হবে। কখন? এস নট প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, এভাবে লিখতে পারবো। কীভাবে লিখছি, এই যে এটা ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেছে, তারপর উল্টে ফেলছি। তারপর হচ্ছে এই স্কোয়ার কাটা যাবে, এস নট প্রাইমের মানটা হবে প্লাস মাইনাস পি। উভয় পক্ষ থেকে বা এই স্কোয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যাবে, রুটের স্কোয়ারে কাটা যাবে, শুধু পি থাকবে এস নট প্রাইমের মানটা। তো এটাকে আমরা 8 নং সমীকরণ দিব। এখন এইচ কাটের মান পাওয়ার 1 এরকম মানগুলো বের করব। তো পাওয়ার 1 যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এবং আই এস নট ডাবল প্রাইম মাইনাস 2 এস নট প্রাইম S1 প্রাইম ইকুয়াল টু 0। তো এখানে আমরা এই মানটা কীভাবে লিখলাম, এখানে খেয়াল করলে দেখব যে আই এইচ কাট এস নট ডাবল প্রাইম। হ্যাঁ, তো এইচ কাট আমরা কি করব, পাওয়ার 1 যেগুলোতে আছে সেগুলো নিব। তো এইচ কাট এটার সাথে গুণ করলে পাওয়ার 1, তো আই আমরা যেহেতু সহগগুলো নিব, তো এইচ কাটের সহকে আই এস নট ডাবল প্রাইম, তো এই যে আই এস নট ডাবল প্রাইম। তারপরের পদগুলো যদি খেয়াল করি, আই এইচ কাট S1 ডাবল প্রাইম, তার মানে এইচ কাট মিলে এইচ কাট স্কোয়ার হয়ে গেছে, তো এটা নেওয়া যাবে না। এইচ কাট স্কোয়ার আর এইচ কাট মিলে এইচ কাট কিউব হয়ে যাবে, তা এটাও নেওয়া যাবে না, এভাবে বাড়তে থাকবে, তার মানে এখান থেকে আরেকটাও নেওয়া যাবে না। মানে এইচ কাটের পাওয়ার 1 হিসেবে শুধুমাত্র এটাই নিতে পারবো, তো এটা নিলাম। এখন আমরা এখানে চলে যাই, এই যে মাইনাস, হ্যাঁ, তো এস নট প্রাইম হোল স্কোয়ার, এখানে তো এইচ কাট নাই, আবার প্লাস এইচ কাট S1 প্রাইম হোল স্কোয়ার, মানে এইচ কাট উপরে স্কোয়ার। তো আমরা এই দুইটা মান কি করব, নিব, নেওয়ার পর উপরে স্কোয়ার যেহেতু আছে তো স্কোয়ার দিব, তখন আমরা এইচ কাট 1 মানে একটা পাওয়ার হিসেবে যে মানটা আছে সেটা পাবো। তো এস নট প্রাইম প্লাস এইচ কাট S1 প্রাইম, হ্যাঁ এটা আছে না উপরে স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, এস নট প্রাইম স্কোয়ার প্লাস 2ab, বি হচ্ছে এইচ কাট S1 প্রাইম, 2ab প্লাস বি স্কোয়ার এইচ কাট S1 প্রাইম হোল স্কোয়ার। তো এখানে খেয়াল করলে দেখবো যে এই যে এস নট প্রাইম, এখানে তো কোনো সহগ নাই, এইচ কাটের সহগ নাই, আবার এখানে এইচ কাটের সহগ 2, আমরা কি খুঁজতেছি যে এইচ কাটের সহগ 1 কোথায় আছে, এই যে এখানে এইচ কাটের সহগ 1 আছে, মানে এইচ কাট আর সাথে আছে কি 2 এস নট প্রাইম S1 প্রাইম। হ্যাঁ, তো আমরা এই যে এই অংশটুকু থেকে শুধুমাত্র এইচ কাটের পাওয়ার 1 আছে সেটা নিতে গেলে আমাদের কি করতে হবে, এটাকে দুইটাকে সূত্রের মধ্যে ফেলে বের করতে হবে, তাহলে 2 এস নট প্রাইম S1 প্রাইম পাইছি। এখন এখানে তো আমরা পজিটিভ মান পাইছি, 2 এস নট প্রাইম S1 প্রাইম, তো নেগেটিভ আসছে কারণ হচ্ছে এই যে এখানে নেগেটিভ আছে না, মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আরেকটা মান। তো এখান থেকে বের করব হচ্ছে S1 প্রাইমের মানটা। তো S1 প্রাইমের মানটা বের করতে গেলে মাইনাস 2 এস নট প্রাইম S1 প্রাইম ওই সাইডে চলে যাবে, তারপর কি করতে হবে, আই সমাধান করব আর কি, স্বাভাবিক যে সমাধান আছে এস নট প্রাইম S1 প্রাইম। তো 2 এস নট প্রাইম এই সাইডে আসলে কি হবে, এখানে আমি দেখাই দেই,
S1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে I S0 ডাবল প্রাইম ডিভাইডেড বাই এই 2টা ভাগ হয়ে যাবে আর S0 প্রাইমটা হবে নিচে। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিব। এখন আরেকটা ব্যাপার খেয়াল করি, এই যে আমরা সহগগুলা নিলাম না, এইভাবে যেতে থাকবে সহগগুলা নিতে নিতে। তো আমাদের এতগুলার প্রয়োজন হবে না, তো আমরা 2টা নিলেই হবে আপাতত। তো এখানে দিয়ে দিব যে আরও আমরা করতে পারবো, মানে এইচ কাটের সহগ 3 জন্য যে সহগ সমীকৃত সেটা করতে পারবো, h⁴ এর জন্য যে সহগ সমীকৃত এখান থেকে আমরা বের করে এখানে লিখতে পারবো। তো যেহেতু আমাদের এতগুলো দরকার নাই, 8 এবং 9 নং সমীকরণ থেকে এই 2টাই প্রয়োজন হবে। তো আমাদের সুবিধার জন্য কি করব, 8 এবং 9 নং সমীকরণটা আরেকটা পেজের মধ্যে তুলে নিব। তো এখানে আমরা লিখতে পারি যে এইচ কাটের উচ্চঘাতযুক্ত পদগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়, তাই উচ্চঘাতের পদগুলোকে আমরা উপেক্ষা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, এই যে আমরা 8 এবং 9 নং সমীকরণ লিখলাম, আমরা তো আরও লিখতে পারতাম যে S0 S1 প্রাইম, তারপর S2 প্রাইমের মান বের করতে পারতাম, S3 প্রাইমের মান বের করতে পারতাম। কিন্তু এই যে এভাবে এইচ কাট স্কোয়ার, এইচ কাট কিউব, এইচ কাট টু দি পাওয়ার 4 এই যে ঘাতগুলোর যে সহগগুলো রয়েছে, সেক্ষেত্রে সে মানগুলো অনেক বেশি ক্ষুদ্র হয়ে যায় এই WKB অ্যাপ্রক্সিমেশন মেথডের ক্ষেত্রে। তো আমরা WKB অ্যাপ্রক্সিমেশন মেথড তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এই যে মানগুলো রয়েছে সেগুলা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সেই মানগুলোকে উপেক্ষা করে এই 2টা মানে নিয়ে আসছি। আবার এই 2টা মানের ক্ষেত্রে কি হবে, এই যে পি এর মানটা S0 প্রাইমের মানটা বড় হবে, অনেক বেশি বড় হবে S1 প্রাইমের থেকে। হ্যাঁ, তো এটা একটা শর্ত। তো এই যে S0 প্রাইম, এই S0 প্রাইমের যে সহগ সেটা হচ্ছে এইচ কাট টু দি পাওয়ার 0, আর এইচ কাট টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। হ্যাঁ, এই 1 তো আর সাথে দেওয়া লাগে না। আবার এই S1 প্রাইমের যে সহগ সেটা হচ্ছে এইচ কাট টু দি পাওয়ার 1, আমরা মাত্রই দেখলাম যে এটা হচ্ছে এইচ কাট টু দি পাওয়ার 1 এর জন্য। তো এই যে এইচ কাট টু দি পাওয়ার 1 এর মানটা এইচ কাট নট, মানে এখানে কোনো কিছু নাই, মানে এটা সবচেয়ে বড় হয় আর এটা লেস দেন অনেক বেশি ছোট হয়। তাহলে আমরা লিখতে পারবো যে এই যে এইচ কাট S1 প্রাইম, এইচ কাট S1 প্রাইম ভেরি ভেরি লেস দেন এই S0 প্রাইম। তো এইচ কাট টু দি পাওয়ার 0 এটা তো দেওয়ার দরকার নাই, এটার মান তো 1ই, তো শুধু S0 প্রাইম দিলেই হবে। তো এই শর্তটা যখন পালন করে তখনই আমরা WKB অ্যাপ্রক্সিমেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারি। তো এখান থেকে আমরা বাকি যে শর্তগুলো রয়েছে সেগুলো বের করে নিয়ে আসবো। তো আমরা সবসময় মনে রাখবো এখানে মানগুলা নিব, মডুলাস দিয়ে এই মানগুলা নিব। তো এইচ কাট একটা ধ্রুব মান, আমরা মডুলাসের বাইরে রাখতে পারবো। আর S1 প্রাইমের মান হচ্ছে, এই যে I হচ্ছে একটা কাল্পনিক নির্দেশ করে, এটা একটা জটিল মান। তো আইটাকে আমরা নিব না, যেহেতু আমরা মডুলাস চিহ্ন দিছি, তার মানে এর মানগুলো নিব। তাহলে উপরে 1 থাকবে, 1/2 হাফ হবে, আর S0 ডাবল প্রাইম ডিভাইডেড বাই S0 প্রাইম লিখতে পারবো। তো এখানে আমরা লিখতে পারবো 1/2 S0 ডাবল প্রাইম ডিভাইডেড বাই S0 প্রাইম ভেরি ভেরি লেস দেন S0 প্রাইম। S0 প্রাইমের মান হচ্ছে, মডুলাসের ভিতরে যেহেতু রাখবো প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, শুধুমাত্র মানটা নিব। তো পি, তো এখানে 1/2 তো একটা কনস্ট্যান্ট মান, তো এটা তো আর এটার ভিতরে রাখবো না। তো 1/2 এইচ কাটটাকে আমরা বাইরে রাখবো। আমরা পূর্বে লেকচারগুলোতেও এইটা সম্পর্কে বলছি যে S0 প্রাইম যে কথা ds0 ডিভাইডেড বাই dx একই কথা। আর এটা দ্বারা বোঝায় হচ্ছে দশার পরিবর্তন স্থানে স্থানে কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা নির্দেশ করে। আর এই পরিবর্তনের মানটা হচ্ছে ভরবেগ p এর সমান। হ্যাঁ, তো আমরা এই S0 প্রাইমের পরিবর্তে p লিখতে পারবো। তাহলে S0 ডাবল প্রাইমের পরিবর্তে কি লিখতে পারবো, p প্রাইম লিখতে পারবো। তো আমরা এটাই করব যে S0 প্রাইমের পরিবর্তে শুধু p লিখবো এবং S0 ডাবল প্রাইমের পরিবর্তে p প্রাইম লিখতে পারবো, কারণ হচ্ছে এই যে দশার পরিবর্তনটা হচ্ছে এই ভরবেগের সমান, এজন্য। তো আমরা এভাবে লিখতে পারি p প্রাইম ডিভাইডেড বাই p। তো এখান থেকে আমরা বলতে পারি যে p এর মানটা এটা ভেরি ভেরি লেস দেন অফ এই যে মানটা। তো ভরবেগের পরিবর্তনটা অনেক বেশি ছোট এই মোট ভরবেগের তুলনায়। তো এখান থেকে আমরা লিখতে পারি 1/2 এইচ কাট। আবার খেয়াল করলে দেখব যে আমরা জানি যে p ইজ ইকুয়াল টু এইচ কাট কে। তাহলে p প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, এইচ কাট প্রাইম কে প্রাইম। তো এইচ কাট তো একটা কনস্ট্যান্ট মান, এটার প্রাইম দেওয়ার দরকার নাই। তাহলে p প্রাইম ডিভাইডেড বাই p কি হবে, p এ প্রাইম হচ্ছে এইচ কাট কে প্রাইম ডিভাইডেড বাই, আর নিচে হচ্ছে p এইচ কাট কে। তো এইচ কাট কাটা যাবে, কে প্রাইম ডিভাইডেড বাই কে লেখা যায়। তো এখানে p প্রাইম বাই p কে লিখতে পারবো কে প্রাইম ডিভাইডেড বাই কে ভেরি ভেরি লেস দেন অফ p।
আর এই কে মানে কি, কে মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো তরঙ্গ সংখ্যাও এই যে পি থেকে অনেক ছোট হতে হবে। তো এখানে আমরা কি করব, এইচ কাট পি এর পরিবর্তে এইচ কাট কে নিয়ে আসবো, ওই যে এইচ কাট কে। তো এইচ কাট কে, এইচ কাট তো একটা ধ্রুবমান, তো এটা আমরা এই মডুলাসের বাইরে আনতে পারবো। এখানে একটা এইচ কাট আছে, এই সাইডে এইচ কাট আছে, দুই সাইডের এইচ কাট কাটা যাবে, তো এটার দেওয়ার দরকার নেই। তো আমরা আলটিমেটলি পেলাম হচ্ছে 1/2 কে প্রাইম বাই কে ভেরি ভেরি লেস দেন অফ কে। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো কে মানে তরঙ্গ সংখ্যার পরিবর্তনটা হবে মোট যে তরঙ্গ সংখ্যাটা আছে সেটার থেকে ভেরি ভেরি লেস দেন, অনেক ছোট বা আস্তে আস্তে পরিবর্তন হবে। এটা দ্বারা বোঝায় যে এই তরঙ্গ সংখ্যাটা খুবই ধীরে ধীরে পরিবর্তিত হয়। তো আমরা উভয় পক্ষে যদি কে ভাগ করে দিই তাহলে কি হবে, 1/2 কে প্রাইম। তো এখানে কে ভাগ করলে এখানে একটা কে আছে, আর একটা কে ভাগ করলে কে স্কোয়ার ভেরি ভেরি লেস দেন। এখানে কে ভাগ করলে কি কে কাটা যাবে, শুধু 1 থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে 1/k, হ্যাঁ, ddx অফ 1/k। এগুলা কিন্তু সাইড নোট এগুলা। তো এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ddx অফ কে ইনভার্স 1। এই 1/k কে কে ইনভার্স 1 লেখা যায়। তো আমরা জানি যে পাওয়ার হিসেবে থাকলে এক বিয়োগ হয় আর উপরের পাওয়ারটা সামনে চলে আসে। ddx অফ x এর ক্ষেত্রে এরকম হয়। তাহলে -1টা সামনে চলে আসলো, কে ইনভার্স এখানে -1 হলে -2 হবে। যেহেতু এটা x না কে x এর সাপেক্ষে কে এর অন্তরীকরণ করতেছি, তো এটাকে অন্তরীকরণ করার পর কে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে কে প্রাইম। তো এখানে কি হবে, কে ইনভার্স 2 যে কথা 1/k স্কোয়ার থেকে এই কথা আমরা সকলেই জানি, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম কে প্রাইম। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কে প্রাইম ডিভাইডেড বাই কে স্কোয়ার। হ্যাঁ, তো আলটিমেটলি এই যেহেতু আমরা মানটা নিব, তো কে প্রাইম বাই কে স্কোয়ারের মান কে প্রাইম বাই কে স্কোয়ার, যেহেতু মডুলাস দিছি তো এটাকে যদি মডুলাস দিয়ে দিই তাহলে এই মাইনাসটা থাকবে না। তো কে প্রাইম ডিভাইডেড বাই কে স্কোয়ারের মানটা কি ddx অফ 1/k না, তার মানে কে প্রাইম বাই কে স্কোয়ারের পরিবর্তে ddx অফ 1/k লিখতে পারি। তো এটাই আমরা লিখবো 1/2 ddx অফ 1/k। তো এখন ল্যামডা কাট আমরা নিয়ে আসবো। ল্যামডা কাট হচ্ছে হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য, আর এই হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য 1/k এর সমান। 1/k ইজ ইকুয়াল টু ল্যামডা কাট হলো হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য। তো অতএব আমরা লিখতে পারি, তো 1/k এর পরিবর্তে আমরা ল্যামডা কাট লিখতে পারি, তাহলে d ল্যামডা কাট বাই dx 1/2 d ল্যামডা কাট ডিভাইডেড বাই dx ভেরি ভেরি লেস দেন অফ 1। তো এ থেকে কি দেখা যায়, এ থেকে দেখা যায় WKB সেই অঞ্চলের জন্য প্রযোজ্য হয় যে অঞ্চলের ল্যামডা কাটের পরিবর্তন হয়। তো এই যে ল্যামডা কাটের পরিবর্তনটা হচ্ছে এটা অনেক ক্ষুদ্র হয়, আর ল্যামডা কাট হচ্ছে হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ হ্রাসকৃত তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে কিন্তু অনেক অনেক স্লো হবে বা অনেক ক্ষুদ্র হবে এই মানটা। তো এখন আমরা বিভব শক্তি যে পরিবর্তনটা হয় সেই শর্তটা আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা লিখতে পারি আবার d ল্যামডা কাট বাই dx ইজ ইকুয়াল টু ddx অফ, তো d ল্যামডা কাট বাই dx যে কথা ddx অফ 1/k তো একই কথা, কারণ 1/k এর পরিবর্তিত ল্যামডা কাট আমরা নিয়ে আসছিলাম। তো আমরা লিখতে পারি 1/k। তো এখানে আমরা জানি যে p ইজ ইকুয়াল টু h কাট k, তাহলে k ইজ ইকুয়াল টু হবে p বাই h কাট। 1/k ইজ ইকুয়াল টু কী হবে, h কাটটা উপরে উঠে যাবে, h কাট ডিভাইডেড বাই p। তাহলে এই 1/k এর পরিবর্তে লিখতে পারবো h কাট ডিভাইডেড বাই p। তো ddx অফ h কাট ডিভাইডেড বাই p। আবার আমরা জানি ভরবেগ p ইজ ইকুয়াল টু √2m e মাইনাস v। তো এখানে আমরা লিখতে পারি ddx অফ h কাট ডিভাইডেড বাই √2m e মাইনাস v। এখানে আমরা এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করে আনসারটা বসায় দিব। তো আলাদা একটা পেজের মধ্যে অন্তরীকরণ করে সরাসরি এখানে আনসারটা বসায় দিব। তো এখানে আমরা লিখে নিই ddx h কাট ডিভাইডেড বাই √2m e মাইনাস v। তো এখানে আমরা লিখতে পারি ddx অফ h কাট 2m e মাইনাস v। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি 2m e মাইনাস v হাফ, কারণ রুটকে সবসময় আমরা উপরে হাফ লিখতে পারি। এখন এই ভাগ আকারে এই সম্পূর্ণ মানটা যদি উপরে তুলি তাহলে ইনভার্স হাফ লিখতে পারবো। তো এখানে আমরা লিখতে পারবো ddx অফ
যেহেতু এইচ কাট একটা ধ্রুব মান, তো এইচ কাটটাকে আমরা এই ডিফারেন্সিয়েটের বাইরে রাখতে পারবো। তো 2m e মাইনাস ভি ইনভার্স হাফ, হ্যাঁ, এভাবে লিখতে পারবো। তো এখন এই মানটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে হবে এইচ কাট। তো এই সম্পূর্ণ মানটাকে এক্স ধরলে যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এই যে পাওয়ার, তো এক্স টু দি পাওয়ার কোনো কিছু থাকলে আমরা জানি যে একটা মাইনাস আসে আর এই পাওয়ারটা সামনে চলে আসে। তো মাইনাস হাফ সামনে চলে আসলো, তো 2m ই মাইনাস ভি, তো এটাকে রাখলাম। আর মাইনাস হাফের সাথে একটা -1 হলে কি হবে, -t/2। তো এখানে এই যে লিখলাম এই সম্পূর্ণ মানটাকে এক্স ধরে, তাহলে এই সম্পূর্ণ মানটা তো এক্স না, তাহলে কি হবে। তো এখন আমরা খেয়াল করলে দেখব যে এই ভিতরের মানটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা জানি যে এম হচ্ছে কনস্ট্যান্ট, ই এনার্জিটা কনস্ট্যান্টলি যায়, তো এই সম্পূর্ণ মানটা কী হয়ে যাবে, কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েট করি 0 হয়ে যাবে। আবার ভিটা ধীরে পরিবর্তনশীল, যেহেতু এটা পরিবর্তনশীল এটা তো কনস্ট্যান্ট হবে না, তো এটা কি হবে, আবার অন্তরীকরণ করব। তো এখানে যদি আবার অন্তরীকরণ করি ভিতরের মানটাকে, তাহলে কি হবে, মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। আর এই 2mটা এই ভি এর সাথে ছিল, আবার 2mটা ই এর সাথে ছিল। যখন 2mটা ই এর সাথে ছিল তখন তো 0 হয়ে গেল। আবার যেহেতু ভিকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, তো 2mটার সাথে বসবে। তো এখানে আমরা 2mটা রেখে দিব, 2m মাইনাস ডিভি বাই ডিএক্স। তো আলটিমেটলি আমরা কী মান পাবো, এখানে খেয়াল করলে দেখবো যে এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে একটা 2 থাকলো আর এখানে এই যে নিচের 2 কাটা গেল। তো এটাকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই, যেহেতু আমরা এখানে 1 ডিভাইডেড বাই লিখতেছি ভাগাকারে, তো ইনভার্সটা চলে যাবে। আবার এই 1 ডিভাইডেড বাই 2 হাফটাকে আমরা রোট আকারে লিখতে পারবো, রোট 2m ই মাইনাস ভি। আর এই যে 3টা ছিল এটাকে আমরা কিউব আকারে লিখতে পারবো। আমি এখানে আবার বলি যে এই 2m ই মাইনাস ভি ইনভার্স 3/2, 1/2, যেহেতু ইনভার্সটাকে আমরা তুলে দিব তাহলে 1 ডিভাইডেড বাই লিখতে হবে, তাহলে ইনভার্স উঠে যাবে। হাফ 1/2 আছে না, এখানে 1/2কে আমরা রোট আকারে লিখতে পারবো। এই যে 3টা কিউব আকারে আছে, এই যে কিউব। আর থাকবে হচ্ছে এইচ কাট আর এম, তো এইচ কাট এম উপরে আছে, তো এইচ কাট এম লিখলাম। তো এখানে রোট 2m ই মাইনাস ভি এর পরিবর্তে লিখতে পারবো পি, তাহলে পি কিউব। আর উপরে আছে এইচ কাট এম, তো এইচ কাট এম ডিভাইডেড বাই পি কিউব, আর এখানে ইন্টু ডিভি বাই ডিএক্স। তো আলটিমেটলি পাওয়া গেল মানটা হচ্ছে, এখানে আমি যদি লিখি এইচ কাট এম ডিভাইডেড বাই পি কিউব ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, এই যে এটা পাওয়া গেছে। কার পরিবর্তে, এই যে ডিডিএক্স এক্সের সাপেক্ষে যখন আমরা এটাকে অন্তরীকরণ করছিলাম তখনই এটা পাওয়া গেছে। তো আমরা সরাসরি আনসারটা লিখে ফেলবো এখানে, তাহলে পাবো এইচ কাট এম ডিভাইডেড বাই পি কিউব ডিভি ডিভাইডেড বাই ডিএক্স। তো এখানে খেয়াল করলে দেখবো যে এই যে আমরা কি পাইছিলাম যে 1/2 ডি ল্যামডা কাট বাই ডিএক্স। তো ডি ল্যামডা কাট বাই ডিএক্স এর মান কত, তো ডি ল্যামডা কাট বাই ডিএক্স এর মান হচ্ছে এইচ কাট এম বাই পি কিউব ডিভি বাই ডিএক্স। তো সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 1/2, তো এই যে এই সম্পূর্ণ মানটা এইচ কাট এম বাই পি কিউব ডিভি বাই ডিএক্স ভেরি ভেরি লেস দেন অফ 1। শুধুমাত্র কাজটা কী করলাম, এখানে মানটা বসায় দিলাম। এই যে ডি ল্যামডা কাট বাই ডিএক্স এর মানটা কত পাইছি, এই যে এই মানটা পাইছি, এই মানটা আমরা এখানে বসায়া তারপর এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ডিভি বাই ডিএক্স হচ্ছে পটেনশিয়াল বা বিভব শক্তির পরিবর্তন। তো 1 হচ্ছে একটা সংখ্যা, 1-এর থেকে অনেক কম হচ্ছে এই বিভব শক্তির পরিবর্তনটা। তো যখনই বিভব শক্তির পরিবর্তনটা অনেক কম হবে, ধীরে ধীরে বিভবের পরিবর্তন হবে, তো সেই ক্ষেত্রে আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি এটাই ডব্লিউকেবি সন্নিকর্ষ পদ্ধতির বৈধতার শর্ত। তো আশা করি আমরা প্রশ্নটার সমাধান বুঝতে পারছি।